আসসালামু আলাইকুম। আজ পহেলা জুলাই ২০২৫ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়া কি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন? তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রধান আসছেন ঢাকায়। কি হতে যাচ্ছে? ইসরায়েল আমেরিকাকে সহযোগিতা করলে মৃত্যুদণ্ড। এবার বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে পিনাকি লিখেছেন, নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে। এই পোস্টের কিছুক্ষণ আগে পিনাকি আরেক পোস্টে লিখেছেন, চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট, উত্তর পাইতে একটু অপেক্ষা করেন। এছাড়া পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বলেন, একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক, যিনি আমাদের প্রজন্মকে শিখিয়েছেন মাথা উঁচু করে লড়াই করতে, যিনি বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন। সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকের বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন। তিনি আরও বলেন, খালেদা জিয়া আর প্রফেসর ইউনূস, এই দুই মুরব্বি মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে। খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন, আমরা উনাকে কিছু দিতে পারিনি। বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানিয়ে নিজে সম্মানিত হতে চায়। পিনাকি ভট্টাচার্য বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনোদিন পাব না। আমরা এই সুযোগ হারাতে চাই না। আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই। আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক, এটা আমরা চাই। আমরা সেটা দেখতে চাই। উনার অভিভাবকত্বে থাকলে এর চাইতে ভালো নির্বাচন আর হবে না। জুলাই আন্দোলন দমাতে সারা দেশে ৩,৫,৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মাঝে শুধু ঢাকায় ছোড়া হয় ৯৫,৩১৩ রাউন্ড তাজা বুলেট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার অভিযোগ গঠন শুনানিতে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচারে মঙ্গলবার বেলা 11:30টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এদিন এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। শুনানিতে তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন দমনে সারা দেশে ৩,৫,৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় ৯৫,৩১৩ রাউন্ড তাজা বুলেট। শেখ হাসিনা, কামাল ও মামুনের নির্দেশে সারা দেশে পদ্ধতিগতভাবে হত্যাযজ্ঞ চালানো হয় বলেও জানান তাজুল ইসলাম। এদিকে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেছেন, নির্দোষ প্রমাণ করে নজির গড়তে চান তিনি। এদিন কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামলার এ পর্যায়ে কোনো বক্তব্য না দেওয়ার কথা ট্রাইব্যুনালকে জানান তার আইনজীবী। আগামী সোমবার ৭ জুলাই এ মামলার বিচারে ফের বসবে ট্রাইব্যুনাল। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানা চলতে থাকলে ছাত্র জনতা আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের সময় তিনি এ হুঁশিয়ারি দেন। নাহিদ ইসলাম বলেন, আমরা আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি, বাংলার প্রতিটি পথে প্রান্তরে গিয়ে ছাত্র জনতা, তরুণ শ্রমিকদের আবারও রাজপথে নামার আহ্বান জানানো হবে। আমরা ৩ আগস্ট ঢাকায় প্রবেশ করব। দেশের ছাত্র জনতা শ্রমিকদের সঙ্গে নিয়ে ঢাকায় ঢুকে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করব। তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে সরকারের পক্ষ থেকে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি কেউ মনে করে যারা রাজপথে নেমেছিল তারা ঘরে ফিরে গেছে, তাহলে তারা মারাত্মক ভুল করছে। তিনি আরও বলেন, পীরগঞ্জের এই পবিত্র মাটি থেকে আমরা জুলাই পদযাত্রার সূচনা করেছি, সেই স্থানে দাঁড়িয়ে যেখানে শহীদ আবু সাঈদ চিরনিদ্রায় শায়িত আছেন। তার কবর জিয়ারতের মধ্য দিয়ে আমাদের আন্দোলনের নতুন অধ্যায় সূচনা হলো।
যে সাহসে আবু সাইদ পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, সেই সাহসী আমাদের জুলাই গণঅভ্যুত্থানে অনুপ্রেরণা দিয়েছে। নাহিদ বলেন, আবু সাইদের মতো আরও অনেক শহীদের আত্মত্যাগ ফরিয়াদি শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াইয়ে শক্তি জুগিয়েছে। বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে আবু সাইদ, মুগ্ধ ও ওয়াসিম সহ সব শহীদ এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 1 জুলাই প্রসঙ্গে তিনি বলেন, আজ জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি শুরু হচ্ছে। ঠিক 1 বছর আগে এই দিনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি গণতান্ত্রিক সংগ্রামের সূচনা করেছিলাম, সেখানে আবু সাইদ সহ হাজারো তরুণ ছাত্র জনতা অংশ নিয়েছিল। আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ বলেন, আমি জাতীয় নাগরিক পার্টি এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব ছাত্র জনতার পক্ষ থেকে আবু সাইদ সহ সকল শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের 3টি মূল দাবি, বিচার সংস্কার এবং নতুন সংবিধান, আজ আবারও আবু সাইদের কবর থেকে উচ্চারণ করছি। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে এই 3টি দাবির ভিত্তিতেই আমাদের এগোতে হবে। বিচার সংস্কার নিশ্চিত করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করতে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সভাপতি অধ্যাপক হালুক গরগুন আগামী 8 জুলাই একদিনের সফরে বাংলাদেশে আসছেন। এ নিয়ে কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে। ইরান ইসরায়েল যুদ্ধের পরপর তার এই সফর বেশ গুরুত্ব বহন করে। এই সফরে তিনি বাংলাদেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তুরস্কের একাধিক কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, এই সফরে দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্রশিক্ষণ, গবেষণা, প্রযুক্তি স্থানান্তর, সমরাস্ত্র কেনাকাটা ও বিনিয়োগ ইত্যাদি বিষয়ে আলোচনা আসতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রত্যক্ষ অধীনস্থ এসএসবি মূলত বিভিন্ন দেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক, বিশেষ করে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, সমরাস্ত্র নকশা ও উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর এবং বিনিয়োগের বিষয়ে নীতি নির্ধারণ ও বাস্তবায়নে কাজ করে। বাংলাদেশের কূটনীতিবিদদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা আঙ্কারা সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে প্রতিরক্ষা সহযোগিতা। 2018 সাল থেকে দুই দেশের মধ্যে সমরাস্ত্র কেনাকাটা এবং যৌথ উদ্যোগে প্রতিরক্ষা শিল্প উন্নয়নের মাত্রা বেড়েছে বহুগুণ। গত 7 বছরে বাংলাদেশ অন্তত 15 ধরনের আধুনিক সমরাস্ত্র, বারাক্তার TB2 ড্রোন তুরস্ক থেকে সংগ্রহ করেছে। এসব সহযোগিতার আওতায় বাংলাদেশ কোবরাস সাঞ্জোয়া যান, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, মাইন প্রতিরোধী যান, বহুমাত্রিক রকেট প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় কামানের গোলা সংগ্রহ করেছে। এছাড়া সামরিক হেলিকপ্টার ও ট্যাঙ্ক বিক্রির বিষয়েও তুরস্ক আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে গোলা উৎপাদনের প্রযুক্তি হস্তান্তরও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুল রাজনৈতিক দিকগুলো দেখভাল করলেও অধ্যাপক হালুক গরগুন কৌশলগত ও প্রযুক্তিগত দিকগুলোর নেতৃত্ব দেন। এসএসবি বিভিন্ন প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নে এবং বিদেশি অংশীদারদের সঙ্গে চুক্তি সম্পাদনে মুখ্য ভূমিকা রাখে। চলতি বছরের জানুয়ারিতে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ওমের বোলাত ঢাকা সফর করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তি হস্তান্তর ও বিনিয়োগের বিষয়ে আলোচনা করেন। ঢাকায় আসন্ন বৈঠকে এসব আলোচনার ধারাবাহিকতা আরও এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রকল্পের রূপরেখা চূড়ান্ত করতে কাজ করবেন অধ্যাপক গরগুন। কূটনীতিকদের ধারণা, বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা এবং দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির কৌশলগত লক্ষ্য পূরণে তুরস্ক হতে পারে একটি নির্ভরযোগ্য অংশীদার। এবার ইরান প্রসঙ্গ। ইসরায়েলের ছোড়া প্রজেক্টাইল ধ্বংস করেছে ইরান। দেশটির সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষার মাধ্যমে এসবের মোকাবিলা করেছে। এসব অভিযানের ভিডিও প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট সফলভাবে ইসরায়েলের ছোড়া ড্রোন ধ্বংস করেছে। আকাশ প্রতিরক্ষার মাধ্যমে তাদের ছোড়া ক্ষুদ্র আকারের মাইক্রো এয়ার ভেহিকলসের মোকাবিলা করা হয়েছে। ইরান ইসরায়েলের মধ্যকার 12 দিনের যুদ্ধে এসব হামলা চালানো হয়েছে। মেহের নিউজ জানিয়েছে, ইসরায়েল প্রথমে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইরানে আক্রমণ চালায়। দেশটির এ হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং অসংখ্য সাধারণ নাগরিক নিহত হন। ইসরায়েলের এ হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধে চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে ইরান।
ইসরায়েলের সঙ্গে এ হামলায় যোগ দেয় যুক্তরাষ্ট্র। দেশটির ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমা বর্ষণ করে। এ হামলার মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। জবাবে ইরান প্রতিরোধমূলক পাল্টা হামলা চালায়। এতে ইসরায়েল অধিকৃত অঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থাপনা ও কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিকে নিশানা করা হয়। কাতারে এই ঘাঁটিটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এই ঘটনার পর সোমবার অর্থাৎ 23 জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি 12 ঘন্টা ধরে চলবে, এরপরে যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর 12 ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট 24 ঘন্টা পর এই 12 দিনের যুদ্ধ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে। তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে, যা অবশ্যই হবে। এজন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই। এ যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়ে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত এমন আশঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলেন, এই যুদ্ধ বছর বছর ধরে চলতে পারত, কিন্তু তা হয়নি এবং কখনোই হবে না। পোস্টের শেষাংশে ট্রাম্প বলেন, God bless Israel, God bless Iran, God bless the Middle East, God bless the United States of America এবং God bless the world. ইসরায়েল আমেরিকা কিংবা অন্য শত্রু রাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাশ করেছে ইরানের পার্লামেন্ট। একই সঙ্গে স্টারলিংকের মতো অননুমোদিত ইন্টারনেট সংযোগ ব্যবহারের অপরাধীকেও শাস্তিযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। আইনের ভাষায় বলা হয়েছে, দেশের নিরাপত্তা বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো শত্রু রাষ্ট্র ও গোষ্ঠী তাদের এজেন্টদের হয়ে গোয়েন্দা বা কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করলে তা মানবজাতির বিরুদ্ধে অপরাধের শামিল। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। এদিকে কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর নতুন করে হামলার চিন্তা বাতিল করতে হবে বলে জানিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানশি এ কথা বলেছেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মাজিদ তাখত বলেছেন, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়েছে যে তারা আলোচনায় ফিরতে চায়, কিন্তু আলোচনা চলাকালে নতুন করে হামলার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্র এখনও তাদের অবস্থান পরিষ্কার করেনি। ইরানে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়েছিল গত 13 জুন। ওমানের রাজধানী মাস্কাটে তার 2 দিন পরেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 6ষ্ঠ দফার আলোচনায় বসার কথা ছিল। তাখত রাভানশি বলেন, ইরান শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম। গোপনে ইরান পরমাণু বোমা তৈরির দিকে অগ্রসর হচ্ছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি আরও বলেন, গবেষণা কর্মসূচির জন্য ইউরেনিয়াম সামগ্রীতে প্রবেশাধিকার পায়নি বলেই ইরানকে নিজের সক্ষমতার উপর নির্ভর করতে হয়েছে। কোন মাত্রায় থাকবে বা কতটা সক্ষমতা থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু তোমার সমৃদ্ধকরণ কর্মসূচি থাকবে না, শূন্য মাত্রায় থাকবে এবং তুমি একমত না হলে তোমার উপর বোমা মারব। এগুলো জঙ্গলের আইন। ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি দেশটির বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও বিজ্ঞানীকে হত্যা করেছে। তাদের অভিযোগ ছিল তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এর জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 12 দিনের এই সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায়। তবে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও পরিষ্কার নয়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যার কোনো গুণ নেই। আল্লাহ প্রত্যেক মানুষকে আলাদা আলাদা গুণের তৈরি করেছেন। কেবলমাত্র খুঁজে দেখতে হবে আপনার মধ্যে কোন গুণটি প্রবলভাবে আছে। সুতরাং এটা হতাশার কোনো কথা নয় যে আমি কোনো কিছুই পারি না, আমি যোগ্য নই, আমি আসলে এই সমাজে দাঁড়াবার মতো সক্ষম ব্যক্তি নই। এই কথাগুলো হতাশা তৈরি করবে, আর হতাশা তৈরি মানে শয়তানের কাজ বৃদ্ধি পাবে। আপনার মধ্যে অবশ্যই এমন কোনো না কোনো গুণ আছে যে গুণের মধ্য দিয়ে এই সমাজ উপকৃত হতে পারে। সেটা আপনি একটু খুঁজুন, ভাবুন, বের করুন, এরপর ঝাঁপিয়ে পড়ুন। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ভারতগামী বিমানে মিলেছে অসংখ্য জীবন্ত সাপের দেখা। মুম্বাইয়ের কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন তারা থাইল্যান্ড থেকে আসা এক যাত্রীকে জীবন্ত সাপসহ আটক করেছেন। এ নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মতো এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।
ভারতীয় বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, থাইল্যান্ড থেকে ফেরত আসা যাত্রীর কাছ থেকে 16টি জীবন্ত সাপ জব্দ করা হয়েছে। কাস্টমস সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। আরও তদন্ত চলছে। তবে জীবন্ত সাপগুলো পোষা প্রাণীর ব্যবসায় বিক্রি হওয়া সরীসৃপ অন্তর্ভুক্ত ছিল এবং বেশিরভাগই বিষাক্ত ছিল না। এর আগে জুনের শুরুতে কাস্টমস কর্মকর্তারা থাইল্যান্ড থেকে আসা কয়েক ডজন বিষধর সাপ পাচারকারী এক যাত্রীকে আটক করেন। এর কয়েকদিন পর অফিসাররা টিকটিকি, সানবার্ড এবং গাছে আরোহণকারী পোষামসহ 100টি প্রাণী বহনকারী আরেক যাত্রীকে আটক করেন। এদিকে বন্যপ্রাণী ও বিদেশি পোষা প্রাণীর ব্যবসার কারণে পাচারের খুবই উদ্বেগজনক প্রবণতা সম্পর্কে সতর্ক করেছে বন্যপ্রাণী বাণিজ্য পর্যবেক্ষণকারী সংস্থা ট্রাফিক। সংস্থাটি জানায়, গত 3.5 বছরে থাইল্যান্ড ভারত বিমান রুটে 7,000-এরও বেশি জীবিত এবং মৃত প্রাণী জব্দ করা হয়েছে। মুম্বাইয়ে সাপ আটক করা তুলনামূলকভাবে অস্বাভাবিক, কারণ এর আগে কাস্টমস কর্মকর্তারা নিয়মিতভাবে যাত্রীদের দ্বারা চোরাচালান করা সোনা, নগদ অর্থ, গাঁজা বা সন্দেহভাজন কোকেনের বড়ির ছবি পোস্ট করেন। তবে ফেব্রুয়ারিতে মুম্বাই বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের বনাঞ্চলে বসবাসকারী 5টি সিয়ামাং গিবন, একটি ছোট বানর সহ এক চোরাচালানকারীকে আটক করেছিলেন। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন বিপন্ন হিসেবে তালিকাভুক্ত এই ছোট প্রাণীগুলোকে যাত্রীর ট্রলি ব্যাগের ভেতরে রাখা একটি প্লাস্টিকের ক্রেটে চতুরতার সঙ্গে লুকিয়ে রাখা হয়েছিল। নভেম্বরে কাস্টমস কর্মকর্তারা থাইল্যান্ড থেকে আসা বিমানে 12টি কচ্ছপের একটি জীবন্ত কার্গো এবং 1 মাস আগে 4টি হর্নবিল পাখি বহনকারী একজন যাত্রীকে আটক করেছিলেন। সেপ্টেম্বরে কুমির পরিবারের 5টি কিশোর কেম্যান সহ 2 যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।